চাঁদপুরের সেই রাতটি অত্যন্ত ভয়ানক ছিল, যেখানে আকাশ থেকে পড়া বজ্রের ঝলকানি পুরো এলাকাকে থরথর করে কাঁপিয়ে দিয়েছিল। মেঘনা নদীর তীরে অবস্থিত সেই পুরনো সরকারি হাসপাতালের দেওয়ালগুলো শ্যাওলা ও নোনায় ভরা ছিল, এবং করিডরগুলোতে কেবল নিস্তব্ধতার রাজত্ব ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যেন প্রকৃতি নিজেই কোনো বড় অনর্থের সংকেত দিচ্ছিল। বাতাসের শব্দ এত তীব্র ছিল যে জানালার কাঁচগুলো বারবার থরথর করে কাঁপছিল। এই খৌফনাক পরিবেশের মাঝে দুজন নারী জীবন ও মৃত্যুর সাথে লড়াই করছিল, যাদের ভাগ্য আজ রাতে চিরকালের জন্য বদলে যাওয়ার ছিল। হাসপাতালের বাইরে একটি দামি গাড়ি এসে থামল। সেখান থেকে জমিদার বিজয় সেন নামলেন, যার মুখে অহংকার ও অস্থিরতার এক মিশ্রণ পরিষ্কার ফুটে উঠছিল। তার কাছে বংশের উত্তরাধিকারী হওয়াই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আজ তার স্ত্রী প্রমীলা নিজের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন। অন্যদিকে নৌকার মাঝি কানাই দাস নিজের স্ত্রী লতিকাকে নিয়ে পায়ে হেঁটেই পৌঁছেছিল, যার কাছে কেবল নিজের ছিঁড়ে যাওয়া লুঙ্গি আর অটুট শ্রদ্ধা ছিল। দুটি পরিবার আলাদা আলাদা জগতের সাথে সম্পর্কযুক্ত ছিল, কিন্তু আজ রাতে বিধাতা তাদের জন্য একই রঙের জাল বুনেছিলেন। নার্স সুনন্দা হাসপাতালের লেবার রুমে একা ডিউটিতে ছিল। তার মন ভারাক্রান্ত ছিল এবং হাতে এক অদ্ভুত কম্পন ছিল। তার একমাত্র ছেলে ব্যবসার ঋণে ডুবে গিয়েছিল, এবং পাওনাদাররা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তাকে আজ রাতেই অনেক বড় অঙ্কের টাকার ব্যবস্থা করতে হতো, নয়তো তার ঘর উজাড় হয়ে যেত। যখন সে জমিদারের স্ত্রীর গলায় সোনার দামি হার দেখল, তখন তার মনে লোভ ও বাধ্যবাধকতার এক কালো ছায়া ফুটে উঠল, যা তার বছরের পর বছর ধরে রাখা সততাকে এক মুহূর্তে নাড়িয়ে দিল। হঠাৎ লেবার রুম থেকে দুই শিশুর কান্নার শব্দ একসাথে শোনা গেল, যা হাসপাতালের নিস্তব্ধতাকে ভেঙে দিল। প্রমীলা এক দুর্বল কিন্তু ফর্সা রঙের পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। অন্যদিকে লতিকার কোলে এক সুস্থ ও তেজস্বী পুত্র সন্তান ছিল। সুনন্দা চারপাশ দেখল। সেখানে এমন কোনো সাক্ষী ছিল না যে তার এই অন্যায় কাজ দেখতে পারে। বজ্র চমকাল, এবং সেই মুহূর্তে সুনন্দার মাথায় এক শয়তানি বুদ্ধি আসল, যা তাকে চিরকালের জন্য অপরাধী বানানোর পথে ঠেলে দিল। সে কাপা হাতে দুই শিশুর ট্যাগ বদলে দিল। সুনন্দার হৃৎস্পন্দন খুব দ্রুত হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন দেয়ালে টাঙানো ছবিগুলো তাকে তাকিয়ে দেখছে। সে দরিদ্র মাঝির সুস্থ বাচ্চাটিকে রেশমি চাদরে জড়িয়ে দিল, আর জমিদারের দুর্বল বাচ্চাটিকে সেই পুরনো ছেঁড়া সুতির কাপড়ে রেখে দিল। এটা শুধু একটি অদলবদল ছিল না, বরং দুই জীবনের ভবিষ্যতের ফয়সালা ছিল, যা একজন অপরাধী নার্স নিজের স্বার্থের জন্য ঠিক করে দিয়েছিল। সে ভাবল, এর ফলে জমিদারের বংশ সুরক্ষিত থাকবে, আর তার বদলে পাওয়া পুরস্কার তার ছেলের প্রাণ বাঁচিয়ে দেবে। সুনন্দা যখন বাইরে এলো, তখন সে জমিদার বিজয় সেনকে জানাল যে তার ঘরে এক সুস্থ ও বলবান পুত্র জন্ম নিয়েছে। জমিদারের চোখে গর্বের ঝিলিক ছিল, এবং তিনি খুশি হয়ে সুনন্দাকে একটি সোনার আংটি উপহার দিলেন। অন্যদিকে কানাই দাসকে যখন জানানো হল যে তার পুত্র কিছুটা দুর্বল, তখন সে এটাকে ভগবানের ইচ্ছা হিসেবে মেনে নিল। কানাই দাসের চোখে জল ছিল, কিন্তু তা দুঃখের নয়, বরং বাবা হওয়ার সুখের। আর জমিদারের জন্য সে ছিল কেবল এক উত্তরাধিকারী। প্রমীলা যখন সেই তেজস্বী শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরল, তখন তার এক অদ্ভুত অচেনা অনুভূতি হল, যেটিকে সে নিজের ক্লান্তি মনে করে উপেক্ষা করল। মায়ের মমতা সেই শিশুটিকে সাথে সাথেই গ্রহণ করে নিল, যাকে সে নিজের ভাবছিল। অন্যদিকে লতিকা নিজের দুর্বল শিশুটিকে আদর করতে করতে তাকে মহাদেবের আশীর্বাদ হিসেবে মানল এবং তার রক্ষার শপথ নিল। সুনন্দা দূর থেকে এসব দেখছিল, এবং তার এই ঘৃণ্য সফলতায় সে যেমন গর্ববোধ করছিল, তেমনি এক অজানা ভয়ও তাকে তাড়া করছিল। পরবর্তী কয়েক ঘণ্টায় বৃষ্টি থেমে গেল, কিন্তু যে তুফান সেই দুই মাসুম বাচ্চার জীবনে শুরু হয়েছিল, তা এখন শান্ত হওয়ার ছিল না। জমিদার নিজের বংশের উত্তরাধিকারীকে নিয়ে নিজের বিশাল জমিদারিতে রওনা হলেন, যেখানে ঢোল নাকড়ার সাথে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। কানাই দাস নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের ছোট কুঁড়েঘরে চলে গেল, যেখানে কেবল ভালোবাসার আলো ছিল। সুনন্দা নিজের হাতের মুঠোয় সেই সোনার আংটিটি শক্ত করে ধরে রাখল, এটা জেনে যে এখন তার পক্ষে শান্তিতে ঘুমানো অসম্ভব হবে। মাস কাটতে থাকল, আর দুই শিশু নিজেদের নতুন নতুন ঘরে বড় হতে শুরু করল। কিন্তু নিয়তি নিজের চাল চালছিল।
জমিদারের ঘরে পালিত হওয়া বাচ্চাটি, যার নাম রাহুল রাখা হয়েছিল, সে দেখতে তো হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু তার স্বভাবে জমিদারদের মতো কোনো কঠোরতা ছিল না। অন্যদিকে কানাই দাসের ছেলে সমীর দুর্বল হওয়া সত্ত্বেও খুব বুদ্ধিমান ও গম্ভীর প্রকৃতির ছিল। গ্রামের মানুষ প্রায়ই আলোচনা করত যে সমীরের চালচলন ও কথা বলার ধরন কোনো বড় ঘরের রাজপুত্রের মতো মনে হয়, অথচ রাহুল খুব কোমল হৃদয়ের ছিল। সুনন্দা প্রায়ই লুকিয়ে সেই বাচ্চাদের দেখতে যেত। তার অপরাধবোধ সময়ের সাথে সাথে বেড়েই চলছিল। যখনই সে সমীরকে নদীর ধারে খেলতে দেখত, তখন তার আত্মা কেঁপে উঠত, কারণ সে জানত যে ওই শিশুটি রেশমি বিছানার হকদার ছিল। অন্যদিকে রাহুলকে রাজকীয় হালে দেখে তার মনে হতো যে সে তাকে এক মিথ্যা পরিচয় দিয়ে দিয়েছে। পাপের ঘড়া ধীরে ধীরে পূর্ণ হচ্ছিল, এবং সে জানত যে কর্মের হিসাব একদিন অবশ্যই হবে, তা আজ হোক বা বহু বছর পর। চাঁদপুরের নদীর ধারে নৌকা বাইয়ের শব্দের মাঝে সমীর বড় হচ্ছিল। তার আঙুল দড়ির সাথে এমনভাবে খেলত যেন কোনো শিল্পী বীণা বাজাচ্ছে। কানাই দাস তাকে দেখে অবাক হতো যে এক গরিবের ঘরে এতটা আভিজাত্য কোথা থেকে এলো। সমীরের পুরনো বই আর ইতিহাসে খুব আগ্রহ ছিল। সে প্রায়ই নদীর ঘাটে বসে ঘণ্টার পর ঘণ্টা পণ্ডিতদের কথা শুনত। তার মুখের তেজ আর গলার স্বরের গাম্ভীর্য সবাইকে আকর্ষণ করত, যেন বিধাতা তার ভেতরে কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছেন। জমিদারিতে রাহুলের জীবন সুখ সুবিধায় ভরা ছিল, কিন্তু তার জমিদারি কাজে খুব অনীহা ছিল। সে প্রায়ই লুকিয়ে ছবি আঁকত এবং শিল্পেই শান্তি পেত, যা জমিদার বিজয় সেন একদম পছন্দ করতেন না। জমিদার চাইতেন তার ছেলে তার মতোই নিষ্ঠুর ও শক্তিশালী হোক। প্রমীলা প্রায়ই রাহুলকে দেখে উদাস হয়ে যেত, কারণ সে রাহুলের মুখে নিজের পূর্বপুরুষদের কোনো ছবি দেখতে পেত না। যদিও সে কখনো এ নিয়ে সরাসরি কথা বলেনি, কিন্তু একজন মায়ের মন সব সময় কিছু না কিছু বুঝতে পারে। তার মনে হতো হয়তো এটা ভগবানের কোনো পরীক্ষা, তাই সে রাহুলকে আরও বেশি ভালোবাসা দিতে শুরু করল। ওদিকে লতিকা সমীরের লালন পালনে নিজের সর্বস্ব দিয়ে দিয়েছিল। সে কখনো সমীরকে বুঝতে দেয়নি যে তারা গরিব। সময়ের সাথে সাথে সুনন্দার শরীর খারাপ হতে থাকল, এবং সে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগল। সে প্রায়ই ঘুমের ঘোরে বিড়বিড় করে বলত যে সে অন্যায় করেছে, যেটিকে বাড়ির লোক কেবল বার্ধক্যের রোগ মনে করত। কিন্তু সুনন্দা জানত যে মৃত্যু ঘনিয়ে আসছে এবং তাকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। সে নিজের এক পুরনো ডায়েরিতে সেই রাতের সব সত্য লিখে দিয়েছিল, যাতে সে মারা গেলেও সেই রহস্য চাপা না থাকে। নিয়তি নিজের পাশা ফেলেছিল। নদীর জলের মতো সময়ও বয়ে চলল, এবং সেই দুই শিশু এখন যৌবনের দোরগোড়ায় পা রেখেছিল। রাহুলকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল, আর সমীর নিজের পড়াশোনা শেষ করার জন্য লড়াই করছিল। দুজনেই এক শহরে থেকেও একে অপরের কাছে অচেনা ছিল, কিন্তু চাঁদপুরের মাটি সাক্ষী ছিল যে শীঘ্রই তাদের পথ মিলে যেতে চলেছে। সেই রাতের সত্যি এখন আর বেশিদিন অন্ধকারে রাখা সম্ভব ছিল না, কারণ কর্মের চক্র পূর্ণ হতে চলেছিল। কানাই দাসের ঘরে দারিদ্র্য থাকলেও এক প্রশান্তি ছিল, যা জমিদারের প্রাসাদের দেওয়ালের আড়ালে পাওয়া যেত না। সমীর স্কলারশিপ পেয়ে গিয়েছিল এবং এখন সে শহরের সবথেকে বড় কলেজে ভর্তি হতে যাচ্ছিল, যেখানে রাহুলও পড়ত। এটা শুধু এক যোগাযোগ ছিল না, বরং ভাগ্যের সেই মোড় ছিল যেখান থেকে হারিয়ে যাওয়া সুতোগুলো আবার জুড়তে শুরু করবে। দুই তরুণের মুখোমুখি হওয়া এখন অবধারিত ছিল, এবং সেই সাক্ষাৎ পুরো শহরের ইতিহাস বদলে দিতে চলেছিল। চাঁদপুরের গলিতে সময়ের গতি নদীর ঢেউয়ের মতো শান্ত ও নিরন্তর ছিল, যেখানে ২০ বছর চোখের পলকে কেটে গেল। জমিদার বিজয় সেনের প্রাসাদ এখন আরও জমককালো হয়ে গিয়েছিল, যার উঁচু দেওয়ালের আড়ালে ক্ষমতা ও শাসনের কড়া পাহারা ছিল। এই প্রাসাদের মতো বাড়িতেই রাহুল বড় হয়েছিল, যার কাছে পৃথিবীর সব সুখ সুবিধা ছিল, কিন্তু তার চোখে সবসময় এক অজানা খোঁজ ও একাকিত্ব ফুটে উঠত। সে রেশমি বিছানায় ঘুমাত ঠিকই, কিন্তু তার আত্মা অন্য কোনো জগতের স্বপ্নে ঘুরে বেড়াত। রাহুলের বাবা জমিদার বিজয় সেন তাকে এক কঠোর শাসক এবং নিজের সাম্রাজ্যের নির্ভীক উত্তরাধিকারী বানাতে চাইতেন। তিনি প্রায়ই তাকে খামার পরিদর্শনে নিয়ে যেতেন এবং কঠোর প্রশিক্ষণ দিতেন। কিন্তু রাহুলের কোমল হৃদয় পশুদের আর্তনাদ শুনে কেঁপে উঠত। তার হাত লাঠি ধরার জন্য বানানো হয়েছিল ঠিকই, কিন্তু তার আঙুলগুলো ছিল তুলির ছোঁয়ায় থিরথির করার জন্য। বাবার বকুনি আর প্রত্যাশার বোঝা তার কাঁধে এতটা ভারী ছিল যে সে প্রায়ই রাতের নিস্তব্ধতায় নিজের বারান্দা থেকে মেঘনার বয়ে যাওয়া ধারাকে তাকিয়ে দেখত। অন্যদিকে চাঁদপুরের সরু গলির এক ছোট কাঁচা বাড়িতে সমীরের শৈশব ও যৌবন কাটল, যেখানে অভাবের ছায়া সব সময় সাথে থাকত। কানাই দাসের নৌকার খটখট শব্দ সমীরের কাছে কোনো সঙ্গীতের থেকে কম ছিল না, কারণ ওই শব্দই তাকে পালন পোষণ করে বড় করেছে।
ঘরে প্রায়ই 2 বেলা খাবারের সংকট থাকত, কিন্তু সমীর কখনও নিজের পরিস্থিতির অভিযোগ করেনি। তার চোখে এক আলাদা ঝিলিক ছিল, যা তার দারিদ্র্য ও ছেঁড়া পোশাকের মাঝেও তাকে ভিড় থেকে আলাদা করে তুলত। সমীরের মেধা ও শেখার আগ্রহ তাকে পুরো মহল্লায় বিখ্যাত করে তুলেছিল, কারণ সে মাটিতে বড় হয়েও সোনার মতো জলজল করছিল। সে সরকারি স্কুলে পড়াশোনা করল এবং নিজের পরিশ্রমের জোরে শহরের সবথেকে বড় কলেজে ভর্তি হওয়ার জন্য স্কলারশিপ পেল। কানাই দাস ও লতিকার জন্য সমীর ছিল তাদের গর্ব, যাকে দেখে তাদের মনে হতো তাদের পূর্বজন্মের পুণ্যের ফল তারা এই বালকের রূপে পেয়েছে। সমীরের ব্যবহারে এমন এক শালীনতা ছিল যা সে প্রকৃতি থেকে পেয়েছিল। প্রাসাদের উঁচু দেওয়ালের ভেতরে প্রমীলা প্রায়ই জানালার পাশে বসে ডুবন্ত সূর্য দেখত এবং নিজের ছেলে রাহুলের কথা ভাবত। সে জানত যে রাহুলের ভেতরে সেই আগুন নেই যা একজন জমিদারের বংশধরের থাকা উচিত, বরং তার ভেতরে এক শীতল চাঁদের মতো স্নিগ্ধতা আছে। প্রমীলার মাঝে মধ্যে নিজের স্মৃতিশক্তির ওপর সন্দেহ হতো, কারণ তার মনে পড়ত যে জন্ম নেওয়ার সময় তার বাচ্চা খুব দুর্বল ছিল, কিন্তু এখন রাহুলের শরীর সুগঠিত ও শক্তিশালী। তবুও তার মন কোনো সাধুর মতো শান্ত ছিল। লতিকার জীবন নিজের ছেলে সমীরকে কেন্দ্র করেই ঘুরত, যাকে সে নিজের জীবনের সবথেকে বড় সম্পদ মনে করত। সমীর যখনই ঘরের কাজে তার মাকে সাহায্য করত, তখন তার আঙুলের কারুকাজ আর তার বসার ভঙ্গি লতিকাকে অবাক করে দিত। এক দরিদ্র মাঝির ছেলে হয়েও তার কাছে এমন ভাষা ও চিন্তাভাবনা ছিল যা কেবল বড় পণ্ডিত বা রাজাদের কাছে থাকে। লতিকা প্রায়ই মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিত যে তিনি তাকে এতটা গুণী ও বুদ্ধিমান ছেলে দিয়েছেন। শহরের নামী সেন্ট্রাল কলেজ সেই স্থান ছিল যেখানে 2 আলাদা জগতের এই তরুণরা একই ছাদের নিচে প্রথমবার আসতে চলেছিল। রাহুল সেখানে তার বাবার প্রতিপত্তি ও সম্পদের কারণে সুযোগ পেয়েছিল, আর সমীর পৌঁছেছিল তার বৌদ্ধিক শ্রেষ্ঠত্বের জোরে। কলেজের প্রথম দিন রাহুল নিজের দামি স্পোর্টস কার থেকে নামল, কিন্তু তার মুখ কোনো বিজয়ীর মতো নয়, বরং এক বন্দীর মতো মনে হচ্ছিল। অন্যদিকে সমীর নিজের পুরনো সাইকেল থেকে নামল, কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের সেই তেজ ছিল যা মহলেও বিরল। কলেজের লাইব্রেরিতে রাহুল প্রায়ই সেই কোণগুলোতে লুকিয়ে থাকত যেখানে শিল্প ও সাহিত্যের বই রাখা থাকত। তার সামাজিক, রাজনীতি ও অর্থনীতিতে একদম আগ্রহ ছিল না, যা তার বাবা তার জন্য বাধ্যতামূলকভাবে বেঁচেছিলেন। একদিন যখন সে লুকিয়ে এক পুরনো ছবি কাগজে আঁকছিল, তার নজর পাশের টেবিলে বসা এক তরুণের ওপর পড়ল। সে সমীর ছিল, যে দর্শনশাস্ত্রের এক কঠিন বই এতটা একাগ্রতার সাথে পড়ছিল যেন ওটাই তার জীবনের আধার। রাহুল অনুভব করল যে সেই অচেনা তরুণ সমীরের মধ্যে এমন কিছু আছে যা তাকে নিজের দিকে টানছে, এমন এক গাম্ভীর্য যা সম্পদ দিয়ে কেনা যায় না। সমীরের হাত মোটা সুতির কাপড়ে তৈরি ছিল, কিন্তু তার আঙুল বইয়ের পাতা উল্টানোর সময় খুব মার্জিত ছিল। রাহুল নিজের রেশমি জামাকে সেই তরুণের সারল্যের সামনে ফ্যাকাশে মনে করতে লাগল। তাদের দুজনের চোখ এক পলকের জন্য মিলল, আর সেই সংক্ষিপ্ত সাক্ষাতে যেন কোনো পুরনো অপূর্ণ সম্পর্ক আবার জেগে উঠল, যার পরিচয় পাওয়া এখনও বাকি ছিল। প্রাসাদে জমিদার বিজয় সেনের দাপট এমন ছিল যে সেখানে পাখির ডানাও নড়তে পারত না, আর তিনি রাহুলের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখতেন। তিনি খবর পেলেন যে রাহুল কলেজে পড়াশোনার থেকে বেশি শিল্পী ও সাধুদের সাথে সময় কাটাচ্ছে, যাতে তার রাগ ফেটে পড়ল। তিনি রাহুলকে ডেকে সতর্ক করলেন যে যদি সে তার এই নীচ অভ্যাসগুলো না ছাড়ে তবে তিনি তাকে ঘর থেকে বের করে দেবেন। রাহুল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল, কারণ তার কাছে প্রতিবাদ করার মতো কোনো শব্দ ছিল না, ছিল কেবল বয়ে যাওয়া জল। ওদিকে সমীরের বাড়িতে খুশির পরিবেশ ছিল, কারণ সে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল। কানাই দাস নিজের সব জমানো টাকা দিয়ে সমীরের জন্য এক নতুন কুর্তা বানিয়ে দিয়েছিল, যা পরে সমীরকে কোনো রাজপুত্রের থেকে কম মনে হচ্ছিল না। যখন সে ওই কুর্তা পরে নদী ঘাটে সন্ধ্যা আরতি দেখতে গেল, তখন সেখানে থাকা মানুষরা তাকে ফিরে ফিরে দেখতে লাগল। তার গঠন ও তার কথা বলার প্রভাবশালী ভঙ্গি তাকে অজান্তেই সেই ভিড়ের নেতৃত্ব দেওয়ার জন্য বাধ্য করছিল। নার্স সুনন্দা এখন শয্যাশায়ী, এবং তার চোখের জ্যোতি ধীরে ধীরে আবঝা হয়ে আসছিল। সে প্রায়ই হাসপাতালের সেই পুরনো ঘরের প্রতিধ্বনি শুনতে পেত, যেখানে সে 2 শিশুর ভাগ্য বদলে দিয়েছিল। সে রোজ রাতে নিজের ডায়েরি লিখত, যেখানে সে সেই 2 ছেলের নাম আর তাদের আসল বাবা মায়ের কথা উল্লেখ করত। তার ভয় ছিল যে সে যদি সত্যিটা না বলে মারা যায়, তবে সেই রহস্য যেন কবরে হারিয়ে না যায়, কারণ তার অপরাধ তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিল না,
এবং তার আত্মা ছটফট করছিল। সুনন্দা শুনেছিল যে জমিদারের ছেলে রাহুল খুব সহজ সরল ও ভোলাভালা, আর মাঝির ছেলে সমীর শহরের সবথেকে মেধাবী ছাত্র হয়ে উঠেছে। এটা শুনে তার মনে এক অদ্ভুত তৃপ্তি হতো যে অন্তত জমিদারের আসল রক্ত নিজের প্রতিভা দেখাচ্ছে। কিন্তু তারপরই তার রাহুলের কথা মনে পড়ত, যাকে সে এমন এক বাবার হাতে তুলে দিয়েছিল যে কেবল নিষ্ঠুরতা জানে। তার মনে হতে লাগল যে সে শুধু বাচ্চাদের বদলায়নি, বরং তাদের পুরো অস্তিত্বের সাথে এক অনেক বড় প্রতারণা করেছে। কলেজের বার্ষিক উৎসবে এক শিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে রাহুল অংশ নেওয়ার সাহস জোগাল। সে নিজের তুলি নিয়ে মঞ্চে এলো, আর যেই সে প্রথম ছবি আঁকল, পুরো হলে নিস্তব্ধতা নেমে আসলো। তার তুলি থেকে বের হওয়া কষ্ট যেন স্বয়ং মেঘনা ঢেউয়ের কান্না ছিল, যাতে হারিয়ে যাওয়া শৈশব আর অপূর্ণ স্বপ্নগুলো মিশেছিল। দর্শকদের মাঝে বসে থাকা সমীর সেই শিল্পে পুরোপুরি ডুবে গিয়েছিল। তার মনে হল যেন এই ছবি তার নিজের হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসছে। যখন রাহুল মঞ্চ থেকে নিচে নামল, তখন সমীর এগিয়ে গিয়ে তার হাত ধরল এবং তার প্রশংসা করল। ওটাই প্রথমবার ছিল যখন দুজন একে অপরকে স্পর্শ করেছিল, আর তাতে যেন বিদ্যুতের এক ঢেউ দুজনের শরীরের মধ্য দিয়ে বয়ে গেল। রাহুল সমীরের চোখে যে সম্মান ও আপনজন হওয়ার অনুভূতি দেখল, তা সে নিজের প্রাসাদের কোনো সদস্যের চোখে কখনো পায়নি। তাদের দুজনের মধ্যে এক না বলা বন্ধুত্বের ভিত্তি ওই মুহূর্তেই তৈরি হয়ে গেল, যা ভবিষ্যতের বড় বড় ঝড়ের মোকাবিলা করতে চলেছিল। জমিদার বিজয় সেন যখন জানতে পারলেন যে রাহুল মঞ্চে ছবি এঁকেছে এবং সে এক নিচু জাতের ছেলের সাথে বন্ধুত্ব করছে, তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তিনি রাহুলকে বাড়ির এক অন্ধকার ঘরে বন্দি করে দিলেন এবং তাকে কলেজে যেতে বারণ করলেন। রাহুলের মা প্রমীলা অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু জমিদারের মনে পাথর জমে গিয়েছিল। রাহুল অনুভব করল যে সেই প্রাসাদে তার পরিচয় কেবল এক সাজানো বস্তুর মতো, যার নিজস্ব কোনো কণ্ঠস্বর নেই। সমীর যখন দেখল রাহুল অনেক দিন ধরে কলেজে আসছে না, তখন তার চিন্তা হতে লাগল। সে খবর নিল যে রাহুলকে তার বাবা বন্দি করে রেখেছেন, এবং এটা জেনে সমীরের স্বাভিমানী রক্ত গরম হয়ে উঠল। সে ঠিক করল যে সে নিজের বন্ধুকে এই মানসিক বন্দিদশা থেকে মুক্ত করবে, চাই এর জন্য তাকে জমিদার বিজয় সেনের মতো শক্তিশালী ব্যক্তির সাথেই লড়াই করতে হোক না কেন। সে নিজের এই সাহসের উৎস বুঝতে পারছিল না, কিন্তু তার ভেতরে এক প্রাকৃতিক নেতৃত্বের শক্তি জাগ্রত হচ্ছিল। কানাই দাস সমীরকে বোঝানোর চেষ্টা করল যে বড়দের ব্যাপারে মাথা ঘামানো ঠিক নয়, বিশেষ করে সেই সব লোকদের সাথে যারা জমি ও সম্পদের মালিক। কিন্তু সমীর বলল যে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকাও এক অপরাধ, এবং সে নিজের বন্ধুকে এমন পরিস্থিতিতে ছেড়ে দিতে পারে না। লতিকা সমীরের চোখে সেই ঝিলিক দেখল যা সে আগে জমিদারদের চোখে দেখেছিল, আর তার এক অজানা ভয় হতে লাগল। তার মনে হল তার ছেলে এমন কোনো আগুনের দিকে এগোচ্ছে যা সব কিছু ভস্ম করে দিতে পারে। রাহুল ও সমীরের এই বাড়তে থাকা ঘনিষ্ঠতা আর জমিদারের বাড়তে থাকা রাগ চাঁদপুরের আকাশে জমা হওয়া কালো মেঘের মতো ছিল। নিয়তি ধীরে ধীরে সেই সব চরিত্রকে এক বিন্দুতে নিয়ে আসছিল, যেখান থেকে সত্যের দুয়ার খুলতে চলেছিল। সেই রাত আর দূরে ছিল না, যখন ২০ বছর আগের সেই রহস্য আলোতে আসার কথা ছিল, এবং সুনন্দার সেই ডায়েরি কারোর হাতে পড়ার কথা ছিল। কর্মের চাকা এখন পূর্ণ গতিতে ঘুরছিল, যার কবলে পড়া থেকে কারোরই বাঁচার উপায় ছিল না। প্রাসাদের দেওয়াল আর ঝুপড়ির ছাদের মাঝখানের এই পার্থক্য এখন ঝাপসা হতে শুরু করেছিল, কারণ আবেগ কোনো সীমানা মানে না। রাহুলের ভেতরের শিল্প আর সমীরের ভেতরের ন্যায়বোধ একে অপরের পরিপূরক হয়ে উঠছিল। দুজনেই এই ব্যাপারে কোনো ধারণাই পায়নি যে তারা যে পরিচয়ের জন্য লড়ছে তা আদৌ তাদের নিজস্ব নয়। সত্যের একটা ছোট স্ফুলিঙ্গ এখন পুরো শহরে আগুন লাগানোর জন্য যথেষ্ট ছিল, যার শুরুটা একটা সাধারণ কলেজের মাঠ থেকে হতে যাচ্ছিল। চাঁদপুরের মেঘনা ঘাটে আজ এক অদ্ভুত উৎসবের রূপ ছড়িয়ে পড়েছিল, যেখানে হাজার হাজার প্রদীপের আলো নদীর ঢেউগুলোকে সোনালি বানিয়ে দিয়েছিল। চারদিকে শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণে আকাশ কাঁপছিল, যা প্রতিটি ভক্তের হৃদয়ে ভক্তির সঞ্চার করছিল। এই ভিড়ের মাঝে রাহুল চুপচাপ নিজের প্রাসাদের শাসন ভেঙে এসেছিল, যাতে সে নিজের আত্মাকে কিছুটা শান্তি দিতে পারে। সে তার তুলিটি নিজের কুরকার ভেতরে লুকিয়ে সেই অলৌকিক দৃশ্যটি নিবিড়ভাবে দেখছিল। ওদিকে সমীরও তার বাবা মায়ের সাথে ঘাটে এসেছিল, যাতে সে এই পবিত্র মুহূর্তে কিছুটা পুণ্য অর্জন করতে পারে এবং নিজের দারিদ্র্যের বোঝা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারে।
সমীরের মুখে সেই চিরপরিচিত সারল্য আর চোখে বুদ্ধিমত্তার ঝিলিক ছিল, যা তাকে হাজার হাজার মানুষের ভিড়েও সবার থেকে আলাদা এবং বিশিষ্ট করে তুলছিল। তখনই তার নজর রাহুলের ওপর পড়ল, যে এক কোণে একা দাঁড়িয়ে জ্বলন্ত প্রদীপগুলোকে খুব বিষণ্ণতার সাথে দেখছিল। সমীর অনুভব করল যে ওই ধনী ছেলেটির কাছে সব কিছু থেকেও খুব দামি কোনো জিনিস নিখোঁজ আছে। সমীর ধীরে ধীরে রাহুলের কাছে গিয়ে তাকে নমস্কার জানাল, যা শুনে রাহুল চমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে হাসি ফুটে উঠল। দুজনে ঘাটের সিঁড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল, যেখানে তারা তাদের স্বপ্ন, তাদের বাধ্যবাধকতা এবং সমাজের সেই শিকলগুলোর ব্যাপারে আলোচনা করল, যা তাদের জড়িয়ে ধরেছিল। রাহুল প্রথমবার অনুভব করল যে কেউ তাকে কোনো স্বার্থ ছাড়াই বুঝতে পারছে, আর সমীর রাহুলের ভেতরে ভাইয়ের মতো স্নেহ দেখতে পেল। তাদের দুজনের মধ্যে এক না বলা সম্পর্ক সেই মুহূর্তেই আরও গভীর হয়ে গেল। কথাবার্তার মাঝে রাহুল নিজের তুলি বের করে এমন এক ছবি আঁকল, যে ঘাটে থাকা মানুষজন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগল, যেন স্বয়ং কোনো শিল্পী নদীর গান গাইছেন। সমীর নিজের চোখ বন্ধ করে নিল, আর সেই শিল্পে হারিয়ে গেল। তার মনে হল এই ছবিটি তার শৈশবের কোনো ভুলে যাওয়া স্মৃতির মতো। শিল্পের সেই ঢেউ তাদের দুজনের মনকে এমনভাবে জুড়ে দিচ্ছিল, যা পৃথিবীর ভেদাভেদ আর জাতপাতের বন্ধন থেকে অনেক দূরে ছিল। বাতাসে মিশে যাওয়া সেই রং মেঘনার পবিত্রতাকে আরও দিব্য বানিয়ে দিচ্ছিল। তখনই হঠাৎ ঘাটের ওপরের দিক থেকে একটা জোরালো বিস্ফোরণ আর মানুষের চিৎকার করার আওয়াজ আসল, যাতে সেখানকার শান্তি ভঙ্গ হয়ে গেল। একটা দ্রুতগতির অনিয়ন্ত্রিত নৌকা সরাসরি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল, আর সেখানে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাহুল আর সমীর সাথে সাথে সেদিকে দৌড়ে গেল, যাতে আহত মানুষের সাহায্য করতে পারে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছল, তখন রাহুলের জ্ঞান হারানোর অবস্থা হল। নৌকার সাথে ধাক্কা লাগা ব্যক্তিটি অন্য কেউ নয়, বরং স্বয়ং জমিদার বিজয় সেন ছিলেন, যিনি মারাত্মক রক্তাক্ত হয়ে মাটিতে পড়েছিলেন। রাহুল নিজের বাবার অবস্থা দেখে পাথর হয়ে গেল, আর তার হাত পা কাঁপতে শুরু করল। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। সমীর পরিস্থিতির গুরুত্ব বুঝে সাথে সাথে নিজের চাদর ছিঁড়ে জমিদারের ক্ষতগুলো বাঁধতে শুরু করল, যাতে রক্তক্ষরণ বন্ধ হতে পারে। সে রাহুলকে ঝাঁকিয়ে বলল যে এখন কাঁদার নয়, বরং সাহস দেখানোর সময়, এবং আমাদের এখনই ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সমীরের এই তৎপরতা আর উপস্থিত বুদ্ধি সেই সময় জমিদারের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা বাস্তবে প্রশংসার যোগ্য ছিল। ভিড়ের সাহায্যে জমিদার বিজয় সেনকে সেই পুরনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল, যেখানে ২০ বছর আগে তাদের ভাগ্য বদলে গিয়েছিল। হাসপাতালের করিডোরগুলো আজ আবার সেই একই উত্তেজনা আর অনিশ্চয়তার সাক্ষী হচ্ছিল, যেখানে ডাক্তার আর নার্সরা দ্রুত এদিক ওদিক ছোটাছুটি করছিল। প্রমীলা আর কানাই দাসের পরিবারকেও খবর দিয়ে দেওয়া হয়েছিল, এবং তারাও দিশেহারা অবস্থায় হাসপাতালে পৌঁছে গিয়েছিল। রাহুল করিডোরে বসে নিজের মাথা গুহাতে চেপে ধরে ঈশ্বরের কাছে তার বাবার দীর্ঘায়ু প্রার্থনা করছিল। ডাক্তার বাইরে এসে জানালেন যে জমিদার বিজয় সেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এবং তার শরীর থেকে অনেক বেশি রক্ত বের হয়ে গেছে। ওনাকে এখনই রক্ত দেওয়া প্রয়োজন, কিন্তু ওনার ব্লাড গ্রুপ অত্যন্ত বিরল এবি নেগেটিভ ছিল, যা হাসপাতালের ব্লাড ব্যাংকে নেই। রাহুল সাথে সাথে উঠে দাঁড়াল এবং বলল যে সে নিজের বাবাকে রক্ত দেবে, কারণ সে ওনার ছেলে। ডাক্তাররা সাথে সাথে রাহুলের রক্তের নমুনা পরীক্ষা শুরু করলেন, কিন্তু যে ফলাফল সামনে আসলো তা সবাইকে চমকে দিল। রিপোর্ট অনুযায়ী রাহুলের ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ, যা জমিদার বিজয় সেনের গ্রুপের সাথে একদমই মেলে না। ডাক্তার অবাক হয়ে জানালেন যে জৈবিকভাবে এটা সম্ভব মনে হয় না যে একজন এবি নেগেটিভ বাবার সন্তানের গ্রুপ পুরোপুরি আলাদা হবে, বিশেষ করে তখন যখন মায়ের গ্রুপও মিলছে না। প্রমীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর হাসপাতালের সেই ঠান্ডা করিডোরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রাহুল নিজেকে প্রতারিত মনে করছিল, আর তার মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করল। তখনই সমীর, যে ওখানেই দাঁড়িয়েছিল, সে সামনে আসলো এবং বিনীতভাবে বলল যে সে নিজের রক্ত দেওয়ার জন্য তৈরি, কারণ তার গ্রুপ এবি নেগেটিভ। ডাক্তার সাথে সাথে সমীরকে পরীক্ষা করলেন, আর আশ্চর্যের ব্যাপার এই যে সমীরের রক্ত কেবল জমিদারের সাথে মেলেইনি, বরং তার ডিএনএর কিছু লক্ষণও প্রাথমিক পরীক্ষায় অস্বাভাবিকভাবে একই দেখাচ্ছিল। সময় নষ্ট না করে সমীরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, আর তার রক্ত জমিদারের শরীরে দেওয়া শুরু হলো, যাতে জমিদারের শ্বাসপ্রশ্বাস আবার স্থিতিশীল হতে লাগল। প্রমীলা যখন সমীরকে রক্ত দিতে দেখল, তখন তার চোখ থেকে জল ঝরতে শুরু করল। সে সমীরের মুখে এমন কিছু দেখল যা সে এতদিন এড়িয়ে এসেছিল। সমীরের কপাল, তার নাকের গড়ন, এমনকি তার শোবার ধরনও একদম জমিদার বিজয় সেনের মতো ছিল। তার ২০ বছর আগের সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন সুনন্দা তার হাতে বাচ্চাদের তুলে দিয়েছিল। তার মনে জাগা সন্দেহগুলো এখন ধীরে ধীরে এক ভয়ঙ্কর বিশ্বাসে
মেঘনা নদীর তীরে অবস্থিত সেই পুরনো সরকারি হাসপাতালের দেয়ালগুলো শ্যাওলা ও নোনায় ভরা ছিল এবং করিডরগুলোতে কেবল নিস্তব্ধতার রাজত্ব ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যেন প্রকৃতি নিজেই কোনো বড় অনর্থের সংকেত দিচ্ছিল। বাতাসের শব্দ এত তীব্র ছিল যে জানালার কাচগুলো বারবার থরথর করে কাঁপছিল। এই খফনাক পরিবেশের মাঝে দুজন নারী জীবন ও মৃত্যুর সাথে লড়াই করছিল, যাদের ভাগ্য আজ রাতে চিরকালের জন্য বদলে যাওয়ার ছিল। হাসপাতালের বাইরে একটি দামি গাড়ি এসে থামল। সেখান থেকে জমিদার বিজয় সেন নামলেন, যার মুখে অহংকার ও অস্থিরতার এক মিশ্রণ পরিষ্কার ফুটে উঠছিল। তার কাছে বংশের উত্তরাধিকারী হওয়াই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আজ তার স্ত্রী প্রমীলা নিজের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন। অন্যদিকে নৌকার মাঝি কানাই দাস নিজের স্ত্রী লতিকাকে নিয়ে পায়ে হেঁটেই পৌঁছেছিল, যার কাছে কেবল নিজের ছেড়ে যাওয়া লুঙ্গি আর অটুট শ্রদ্ধা ছিল। দুটি পরিবার আলাদা আলাদা জগতের সাথে সম্পর্কযুক্ত ছিল, কিন্তু আজ রাতে বিধাতা তাদের জন্য একই রঙের জাল বুনেছিলেন। নার্স সুনন্দা হাসপাতালের লেবার রুমে একা ডিউটিতে ছিল। তার মন ভারাক্রান্ত ছিল এবং হাতে এক অদ্ভুত কম্পন ছিল। তার একমাত্র ছেলে ব্যবসার ঋণে ডুবে গিয়েছিল এবং পাওনাদাররা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তাকে আজ রাতেই অনেক বড় অঙ্কের টাকার ব্যবস্থা করতে হতো, নয়তো তার ঘর উজাড় হয়ে যেত। যখন সে জমিদারের স্ত্রীর গলায় সোনার দামি হার দেখল, তখন তার মনে লোভ ও বাধ্যবাধকতার এক কালো ছায়া ফুটে উঠল, যা তার বছরের পর বছর ধরে রাখা সততাকে এক মুহূর্তে নাড়িয়ে দিল। হঠাৎ লেবার রুম থেকে দুই শিশুর কান্নার শব্দ একসাথে শোনা গেল, যা হাসপাতালের নিস্তব্ধতাকে ভেঙে দিল। প্রমীলা এক দুর্বল কিন্তু ফর্সা রঙের পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, অন্যদিকে লতিকার কোলে এক সুস্থ ও তেজস্বী পুত্র সন্তান ছিল। সুনন্দা চারপাশ দেখল, সেখানে এমন কোনো সাক্ষী ছিল না যে তার এই অন্যায় কাজ দেখতে পারে। বজ্র চমক্কাল এবং সেই মুহূর্তে সুনন্দার মাথায় এক শয়তানি বুদ্ধি আসলো, যা তাকে চিরকালের জন্য অপরাধী বানানোর পথে ঠেলে দিল। সে কাঁপা হাতে দুই শিশুর ট্যাগ বদলে দিল। সুনন্দার হৃৎস্পন্দন খুব দ্রুত হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন দেয়ালে টাঙানো ছবিগুলো তাকে তাকিয়ে দেখছে। মুখী হওয়াটাই সবথেকে বড় বীরত্ব। সে দরিদ্র মাঝির সুস্থ বাচ্চাটিকে রেশমি চাদরে জড়িয়ে দিল, আর জমিদারের দুর্বল বাচ্চাটিকে সেই পুরনো ছেঁড়া সুতির কাপড়ে রেখে দিল। এটা শুধু একটি অদল বদল ছিল না, বরং দুই জীবনের ভবিষ্যতের ফয়সালা ছিল, যা একজন অপরাধী নার্স নিজের স্বার্থের জন্য ঠিক করে দিয়েছিল। সে ভাবল, এর ফলে জমিদারের বংশ সুরক্ষিত থাকবে, আর তার বদলে পাওয়া পুরস্কার তার ছেলের প্রাণ বাঁচিয়ে দেবে। সুনন্দা যখন বাইরে এলো, তখন সে জমিদার বিজয় সেনকে জানালো যে তার ঘরে এক সুস্থ ও বলবান পুত্র জন্ম নিয়েছে। জমিদারের চোখে গর্বের ঝিলিক ছিল এবং তিনি খুশি হয়ে সুনন্দাকে একটি সোনার আংটি উপহার দিলেন। অন্যদিকে কানাই দাসকে যখন জানানো হলো যে তার পুত্র কিছুটা দুর্বল, তখন সে এটাকে ভগবানের ইচ্ছা হিসেবে মেনে নিল। কানাই দাসের চোখে জল ছিল, কিন্তু তা দুঃখের নয়, বরং বাবা হওয়ার সুখের। আর জমিদারের জন্য সে ছিল কেবল এক উত্তরাধিকারী। প্রমীলা যখন সেই তেজস্বী শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরল, তখন তার এক অদ্ভুত অচেনা অনুভূতি হল, যেটিকে সে নিজের ক্লান্তি মনে করে উপেক্ষা করল। মায়ের মমতা সেই শিশুটিকে সাথে সাথেই গ্রহণ করে নিল, যাকে সে নিজের ভাবছিল। অন্যদিকে লতিকা নিজের দুর্বল শিশুটিকে আদর করতে করতে তাকে মহাদেবের আশীর্বাদ হিসেবে মানল এবং তার রক্ষার শপথ নিল। সুনন্দা দূর থেকে এসব দেখছিল এবং তার এই ঘৃণ্য সফলতায় সে যেমন গর্ববোধ করছিল, তেমনি এক অজানা ভয়ও তাকে তাড়া করছিল। পরবর্তী কয়েক ঘণ্টায় বৃষ্টি থেমে গেল, কিন্তু যে তুফান সেই দুই মাসুম বাচ্চার জীবনে শুরু হয়েছিল, তা এখন শান্ত হওয়ার ছিল না। আর এই জমিদার নিজের বংশের উত্তরাধিকারীকে নিয়ে নিজের বিশাল জমিদারিতে রওনা হলেন, যেখানে ঢোল নাকড়ার সাথে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। কানাই দাস নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের ছোট কুঁড়ে ঘরে চলে গেল, যেখানে কেবল ভালোবাসার আলো ছিল। সুনন্দা নিজের হাতের মুঠোয় সেই সোনার আংটিটি শক্ত করে ধরে রাখল, এটা জেনে এখন তার পক্ষে শান্তিতে ঘুমানো অসম্ভব হবে। মাস কাটতে থাকল, আর দুই শিশু নিজেদের নতুন নতুন ঘরে বড় হতে শুরু করল, কিন্তু নিয়তি নিজের চাল চালছিল।
জমিদারের ঘরে পালিত হওয়া বাচ্চাটি, যার নাম রাহুল রাখা হয়েছিল, সে দেখতে তো হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু তার স্বভাবে জমিদারদের মতো কোনো কঠোরতা ছিল না। অন্যদিকে কানাই দাসের ছেলে সমীর দুর্বল হওয়া সত্ত্বেও খুব বুদ্ধিমান ও গম্ভীর প্রকৃতির ছিল। গ্রামের মানুষ প্রায়ই আলোচনা করত যে সমীরের চালচলন ও কথা বলার ধরন কোনো বড় ঘরের রাজপুত্রের মতো মনে হয়, অথচ রাহুল খুব কোমল হৃদয়ের ছিল। এই সত্যের সাথেই এই দাস্তান নিজের পূর্ণতা প্রাপ্ত করে। সুনন্দা প্রায়ই লুকিয়ে সেই বাচ্চাদের দেখতে যেত। তার অপরাধবোধ সময়ের সাথে সাথে বেড়েই চলছিল। যখনই সে সমীরকে নদীর ধারে খেলতে দেখত, তখন তার আত্মা কেঁপে উঠত, কারণ সে জানত যে ওই শিশুটি রেশমি বিছানার হকদার ছিল। বদলতে শুরু করেছিল, যা তার পুরো জগৎকে নাড়িয়ে দিল। কানাই দাস আর লতিকাও সেখানে উপস্থিত ছিল। তারা সমীরের মহানুভবতায় গর্ব করছিল, কিন্তু সাথে সাথে জমিদারের পরিবারের প্রতিক্রিয়া দেখে ভয়ও পাচ্ছিল। তারা বুঝতে পারছিল না যে এক গরিবের ছেলে ওই শক্তিশালী জমিদারের জীবন রক্ষাকারী কিভাবে হয়ে গেল। লতিকা অনুভব করল যে প্রমীলার নজর সমীরের ওপর একটু অন্যভাবেই আটকে আছে, যেখানে মমতা আর অপরাধবোধের এক জটিল মিশ্রণ ছিল। হাসপাতালের দেওয়ালের মাঝে দাফন হওয়া সেই পুরনো সত্য এখন বাইরে আসার জন্য ছটফট করছিল। হাসপাতালের এক কোণে নার্স সুনন্দা, যে এখন খুব অসুস্থ, সে হুইল চেয়ারে বসে এসব দেখছিল। তার মনে হল নিয়তি তাকে এখানে এই জন্যই ডেকেছে যাতে সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। যখন সে দেখল সমীরের রক্ত জমিদারের শিরায় দৌড়াচ্ছে, তখন তার চোখ থেকে অনুতাপের জল গড়িয়ে পড়ল। সে উপলব্ধি করল যে রক্তের ডাককে কখনো চেপে রাখা যায় না, আর বিধাতা নিজেই তাদের দুজনকে এক করে দিয়েছেন। সে তার কাঁপা আঙুল দিয়ে নিজের সেই পুরনো ডায়েরিটি শক্ত করে ধরে রাখল। রাহুল নিজের পরিচয়ের সংকটের সাথে লড়াই করছিল। তার মনে হচ্ছিল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে সমীরকে দেখছিল, যে চুপচাপ বিছানায় শুয়েছিল এবং যার মুখে এক অসীম শান্তি ছিল। রাহুলের মনে হল সমীরই এই প্রাসাদের আসল উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা রাখে, কেবল রক্ত দিয়ে নয়, বরং নিজের চরিত্র দিয়েও। সে তার বাবা জমিদার বিজয় সেনের সেই কথাগুলোর অর্থ বুঝতে পারছিল, যেখানে তিনি প্রায়ই রাহুলের ব্যবহারকে অজমিদারোচিত বলতেন। ডাক্তাররা জমিদারকে বিপদমুক্ত ঘোষণা করলেন এবং বললেন যে সমীরের রক্ত সত্যিই মিরাকেল ঘটিয়ে দিয়েছে। জমিদার যখন চোখ মেললেন, তখন তিনি নিজের সামনে সমীরকে দেখলেন আর এক অদ্ভুত শক্তির অনুভব করলেন। ওনার মনে হল যেন ওনার শিরায় নিজেরই কোনো অংশ প্রবাহিত হচ্ছে, যা ওনাকে মৃত্যুর মুখ থেকে টেনে বার করে এনেছে। তিনি সমীরের হাত ধরে নিলেন, আর ওনার চোখে প্রথমবার কোনো সাধারণ মানুষের জন্য সম্মান ও কৃতজ্ঞতার ভাব দেখা গেল। সেই রাতে হাসপাতালের ওই ঘরটি অনেক না বলা রহস্যের সাক্ষী হয়ে গেল, যেখানে দুই পরিবার একসাথে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মাঝে এক গভীর খাদ ছিল। প্রমীলা চুপচাপ নার্স সুনন্দাকে দেখল আর তাকে চিনে নিল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল, কারণ সে জানত সুনন্দাই ওই রহস্যের চাবিকাঠি। সে সুনন্দার দিকে পা বাড়াল, কিন্তু তার সাহস হার মানল। সত্য এতটা তেতো আর বিধ্বংসী হতে পারত যে তা পুরো সমাজের কাঠামোকে তছনছ করে দিতে পারত, আর প্রমীলা এর জন্য প্রস্তুত ছিল না। সমীর যখন উঠে দাঁড়াল, তখন সে জমিদার বিজয় সেনকে প্রণাম জানাল এবং কোনো পুরস্কারের আশা ছাড়াই সেখান থেকে চলে যেতে লাগল। জমিদার তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু সমীর হেসে বলল যে মানবতার সম্পর্ক যে কোনো নাম বা সম্পদের চেয়ে বড় হয়। রাহুল সমীরকে জড়িয়ে ধরল আর তাকে নিজের বাড়ি পর্যন্ত ছাড়ার জেদ ধরল। সেই দুই যুবকের তখনও এই সত্যের জ্ঞান ছিল না যে তারা যে সত্যের সন্ধানে আছে তা তাদের খুব কাছেই পৌঁছে গেছে। কানাই দাস নিজের ছেলেকে নিয়ে নিজের ঝুপড়িতে ফিরে আসল, কিন্তু তার মনে এক অস্থিরতা ছিল যা তাকে ঘুমাতে দিচ্ছিল না। সে লতিকাকে বলল যে সমীরের মুখ জমিদার সাহেবের সাথে কতটা মেলে, এবং এটা কি কেবল একটা কাকতালীয় ব্যাপার হতে পারে। লতিকা তাকে চুপ থাকতে বলল, কিন্তু তার নিজের মনেও তোলপাড় চলছিল। তার সেই রাতের কথা মনে ছিল, যখন হাসপাতালে খুব শোরগোল ছিল আর সুনন্দা তাড়াহুড়ো করে তার হাতে বাচ্চা তুলে দিয়েছিল। সত্যিই কি কোনো ভুল হয়েছিল? পরদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি মেঘনার জল ছুল, নার্স সুনন্দা এক বড় সিদ্ধান্ত নিল। সে রাহুলের নামে একটা চিঠির সাথে নিজের ডায়েরিটি রেখে গেল এবং হাসপাতালের কর্মীদের বলল যে এটা যেন জমিদারের প্রাসাদে পাঠিয়ে দেওয়া হয়। সে জানত যে এখন তার কাছে বেশি সময় নেই, আর সে এই বোঝা নিয়ে মরতে চায় না। সে চাইছিল যে বিচার ২০ বছর আগে হতে পারেনি তা এখন হোক,
এর ফলাফল যতই ভয়ঙ্কর হোক না কেন। চাঁদপুরের বাতাসে এখন সেই সত্যের প্রতিধ্বনি শোনা যেতে শুরু করেছিল, যা শিগগিরই দুই বাড়ির ভিত্তি নাড়িয়ে দেবে। জমিদারের প্রাসাদের জাঁকজমক আর কানাই দাসের ঝুপড়ির সারল্যের মাঝে এখন কেবল এক টুকরো কাগজের ব্যবধান রয়ে গিয়েছিল। কর্মের বিধান নিজের কাজ করে ফেলেছে, আর এখন মানুষদের পালা ছিল যে তারা এই সত্যকে কিভাবে গ্রহণ করে। মেঘনার জল সবসময়কার মতোই বয়ে চলল, এটা জেনে যেই সত্যের পর আর কিছুই আগের মতো থাকবে না। হাসপাতালের এক কর্মী জমিদার বিজয় সেনের প্রাসাদের ভারী দরজায় কড়া নাড়ল এবং এক পুরনো খাম সিকিউরিটি গার্ডকে দিয়ে গেল। ওই খামের ভেতরে নার্স সুনন্দার বছরের পুরনো ডায়েরি আর এক স্বীকারোক্তি পত্র ছিল, যাতে সেই কাল রাত্রির সব সত্য লেখা ছিল। গার্ড সেই প্যাকেটটি কোনো দ্বিধা ছাড়াই প্রমীলা দেবীর হাতে দিল, যিনি তখন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিলেন। তিনি বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি যে এই কাগজের টুকরোটি তার সুখী জগতের শিকড় পুরোপুরি নাড়িয়ে দেবে। প্রমীলা কাঁপা হাতে পাতা উল্টাতে শুরু করলেন, আর যেমন যেমন তিনি পড়ছিলেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। ডায়েরিতে পরিষ্কার লেখা ছিল যে নার্স সুনন্দা নিজের ব্যক্তিগত স্বার্থ আর দারিদ্র্যের ভয়ে জমিদারের আসল উত্তরাধিকারীকে এক গরিব মাঝির বাচ্চার সাথে বদলে দিয়েছিল। প্রমীলার চোখের সামনে অন্ধকার নেমে আসল, আর তার রাহুলের সেই সৌম্য মুখটা মনে পড়ল, যা এখন আর তার নিজের থাকল না। তার মনে একপাশে মমতার সাগর উপচে পড়ছিল, আর অন্য পাশে সত্যের তিক্ততা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। যখন জমিদার বিজয় সেন এই সত্য জানতে পারলেন, তখন তার অহংকার আর রাগ আকাশ ছুঁল। তিনি এটাকে এক নীচ নার্সের ষড়যন্ত্র বলে ঘোষণা করলেন এবং চিৎকার করে বললেন যে ওনার রক্তে কখনো কোনো মাঝির অংশ থাকতে পারে না। কিন্তু ওনার মনের কোণে সমীরের সেই মুখ বারবার আসছিল, যে নিজের জীবন বাজি রেখে ওনাকে রক্ত দিয়েছিল। তিনি নিজের মর্যাদা বাঁচানোর জন্য এই সত্যকে অস্বীকার করতে চাইলেন, কিন্তু ওনার আত্মা এখন তা স্বীকার করে নিয়েছিল। সত্যের নিশ্চিতকরণের জন্য শহরের সবথেকে বড় ডাক্তারকে প্রাসাদে ডাকা হল, আর ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হল। রাহুল আর সমীর দুজনের রক্তের নমুনা নেওয়া হল, আর দুই পরিবারই এক না বলা ভয় আর উত্তেজনার ছায়ায় দিন কাটাতে লাগল। সমীর যখন জানতে পারল যে সে এক ধনী জমিদারের ছেলে, তখন তার খুশি হওয়ার বদলে নিজের মা বাবা কানাই দাস আর লতিকার জন্য গভীর কষ্ট অনুভব হল। তার মনে হতে লাগল যে বিধাতা তার লালন পালনের পবিত্র সম্পর্কের সাথে এক খুব বড় রসিকতা করেছেন। কানাই দাসের ঝুপড়িতে শোকের নিস্তব্ধতা ছেয়েছিল, যেখানে লতিকা মাটিতে বসে অঝরে কাঁদছিল। সে সমীরকে নিজের বুকে জড়িয়ে ধরল, আর বারবার এটাই বলতে থাকল যে কোনো কাগজের টুকরো তার মমতা কেড়ে নিতে পারে না। কানাই দাসের আঙুল নৌকার দড়িতে থমকে গিয়েছিল, কারণ যে ছেলেকে সে নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে বড় করেছে, সে আজ হঠাৎ পর হয়ে গেল। দারিদ্র্য তাদের জন্য এখন ততটা বড় সমস্যা ছিল না, যতটা নিজের কলিজার টুকরোকে হারিয়ে ফেলার এই অসহ্য আর গভীর ভয়টা ছিল। রাহুল নিজের আলিশান বারান্দায় দাঁড়িয়ে মেঘনার ঢেউ দেখছিল, কিন্তু আজ ওই ঢেউগুলোতে তার নিজের পরিচয় ঝাপসা মনে হচ্ছিল। সে অনুভব করল যে শিল্পকে সে নিজের আত্মা বলে ডাকত, তা সম্ভবত ওই গরিব মাঝিলি সংস্কার ছিল যে তাকে জন্ম দিয়েছে। সে নিজেকে একজন অপরাধীর মতো মনে করছিল, কারণ সে ২০ বছর ধরে অন্য কারোর হক, তার সম্পদ আর তার বাবা মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছিল। সমীরের প্রতি তার এক গভীর সহানুভূতি অনুভব হল, যাকে গলি ঘুজিতে দিন কাটাতে হয়েছে। ৩ দিন পর যখন ডিএনএ রিপোর্ট খাম থেকে বেরোল, তখন হাসপাতালের সেই ঘরটি কুরুক্ষেত্রের ময়দানের মতো শান্ত ও গম্ভীর হয়ে গেল। ডাক্তার ভারী গলায় ঘোষণা করলেন যে সমীরই জমিদার বিজয় সেনের জৈবিক পুত্র, আর রাহুলের ডিএনএ কানাই দাসের পরিবারের সাথে পুরোপুরি মিলছে। এটা শোনা মাত্রই প্রমীলা চিৎকার করে মাটিতে পড়ে গেলেন, আর জমিদার বিজয় সেনের চোখে অনুশোচনার জল আসল। সত্য এখন এক খোলা তলোয়ারের মতো সবার সামনে ছিল, যা পুরনো সম্পর্কের রেশমি সুতোগুলোকে নির্দয়ভাবে কেটে দিয়েছিল। প্রাসাদের হলে দুই পরিবার মুখোমুখি দাঁড়িয়েছিল, যেখানে প্রমীলা আর লতিকার চোখ মিলল। ওই দুই মায়ের চোখেই একই ধরনের কষ্ট আর অসহায়তা ছিল, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। প্রমীলা লতিকার কাছে গিয়ে তার হাত ধরে নিলেন, আর ধীর গলায় বললেন যে তিনি অজান্তেই তার বাচ্চার হক খেয়েছেন। লতিকা ফুপিয়ে উঠে জবাব দিল যে পালনকারী মায়ের হক জন্মদাত্রী মায়ের চেয়ে কম হয় না। কিন্তু সমাজের দেওয়াল এখন অনেক উঁচু হয়ে গিয়েছিল।
জমিদার বিজয় সেনের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সমীরকে মেনে নেওয়া, যাকে তিনি এতদিন এক সামান্য গরিব মনে করে এসেছেন। ওনার নিজের করা সেই সমস্ত ভুল আর তিক্ত কথাগুলোর জন্য লজ্জা হতে লাগল, যা তিনি সমীর আর ওর মতো লোকেদের বিরুদ্ধে কখনো বলেছিলেন। সমীর শান্ত দাঁড়িয়েছিল। তার চোখে যেমন ধনী হওয়ার কোনো অহংকার ছিল না, তেমনি নিজের আসল বাবা মায়ের প্রতি কোনো লোভও ছিল না। সে পরিষ্কার জানিয়ে দিল যে সে কানাই দাস আর লতিকাকে ছেড়ে কোত্থাও যাবে না, কারণ তার কাছে ওরাই ভগবানের সমান। সেই বিকেলেই হাসপাতাল থেকে খবর আসলো যে নার্স সুনন্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেন সে কেবল এই সত্য প্রকাশিত হওয়ার অপেক্ষাতেই ছিল। সে নিজের পেছনে এমন এক আগুন রেখে গেল যা দুই পরিবারের জীবনের শান্তিকে চিরকালের জন্য ভস্ম করে দিল। মরার সময় তার মুখে এক প্রশান্তি ছিল যে সে নিজের অপরাধ স্বীকার করেছে, কিন্তু তার কর্মের ফল এখন অন্যদের ভোগ করতে হচ্ছে। নিয়তির এই খেলা এতটাই নিষ্ঠুর ছিল যে কেউ নিজের জয়ে খুশি হতে পারছিল না। রাহুল সিদ্ধান্ত নিল যে সে এখন এই প্রাসাদে এক মুহূর্তও থাকবে না, কারণ সেখানকার প্রতিটি জিনিস এখন সমীরের থেকে চুরি করা বলে তার মনে হচ্ছে। সে নিজের সব রেশমি কাপড় আর গয়না খুলে রেখে দিল, আর নিজের পুরনো কুর্তাটি পরে নিল, যা সে একবার সমীরের থেকে নিয়েছিল। প্রমীলা তাকে আটকানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু রাহুলের ইচ্ছা অটল ছিল, কারণ সে নিজের আসল পরিচয়কে আপন করতে চাইছিল। সে কানাই দাসের পা ছুল আর ওনার কাছে আশ্রয় চাইল, যা দেখে সবার চোখ ভিজে গেল। সমীর রাহুলকে থামাল আর বলল যে তারা যদি একে অপরের জায়গা বদলে নেয়, তবে তা আবার সেই একই ভুল হবে যা নার্স করেছিল। সে যুক্তি দিল যে সম্পর্ক বদলানোর বদলে আমাদের সেগুলো ভাগ করে নিতে শেখা উচিত, কারণ এখন তাদের কাছে 2 জোড়া মা বাবা আর 2টো বাড়ি আছে। সমীরের এই পরিপক্ক চিন্তা জমিদার বিজয় সেনের মাথা গর্বে উঁচু করে দিল, আর তিনি বুঝতে পারলেন যে ওনার ছেলে সত্যিই মহান। কিন্তু সমাজের নিয়ম আর বংশগত ঐতিহ্য এই ধরনের সমঝোতাকে সহজে মেনে নেওয়ার মতো ছিল না। চাঁদপুরের বাজার আর ঘাটগুলোতে এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল যে জমিদারের ছেলে বদলিয়ে গেছে, জানিয়ে চারদিকে কানাকানি শুরু হলো। মানুষ নানা রকম কথা বানাচ্ছিল, কেউ জমিদারের দুর্ভাগ্যে হাসছিল, তো কেউ কানাই দাসের ভাগ্যে হিংসে করছিল। এই সামাজিক চাপ জমিদার বিজয় সেনকে আরও বেশি অস্থির করে তুলল, কারণ তিনি জানতেন যে এখন ওনার মর্যাদা বাজি লেগেছে। তিনি চাইতেন যে সমীর তক্ষুনি প্রাসাদে চলে আসুক, আর রাহুলকে কোনো দূরের শহরে পাঠিয়ে দেওয়া হোক। লতিকা আর কানাই দাসের জন্য সমীরকে ছাড়া থাকার কল্পনা করাও কোনো নরকের থেকে কম ছিল না, কারণ ওই ছিল তাদের জীবনের একমাত্র অবলম্বন। সমীরও প্রাসাদের দেয়ালের ভেতরে একদম শ্বাসরোধ হওয়ার মতো অনুভূতি পাচ্ছিল, যেখানে আবেগ নিয়মের অধীনে ছিল। তার নিজের ঝুপড়ির সেই মাটির গন্ধ মনে পড়ছিল, যেখানে সে নিজের সংগ্রামকে নিজের শক্তিতে রূপান্তর করতে শিখেছিল। সে অনুভব করল যে প্রাসাদে থাকার মানে নিজের স্বাধীনতা আর সারল্যকে চিরকালের জন্য হারিয়ে ফেলা, যা তার মঞ্জুর ছিল না। রাহুলও এখন ওই ঝুপড়িতে থাকার চেষ্টা করছিল, যেখানে রাতের অন্ধকারে কেবল একটি প্রদীপ জ্বলত আর মশা কামড়াত। সে কখনো দারিদ্র্য দেখেনি, তাই তার জন্য এই পরিবর্তন খুব চ্যালেঞ্জিং আর যন্ত্রণাদায়ক প্রমাণিত হচ্ছিল। প্রমীলা প্রতিদিন 2টি থালা সাজাতেন, একটি নিজের জৈবিক পুত্র সমীরের জন্য আর অন্যটি সেই ছেলের জন্য যাকে তিনি 20 বছর ধরে লালন পালন করেছিলেন। তিনি প্রায়ই সমীরকে প্রাসাদে ডাকার জন্য সংবাদ পাঠাতেন, কিন্তু সমীর সবসময় কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত, কারণ সেখানে তার অচেনা লাগত। প্রমীলার মনে হতে লাগল যে ভগবান ওনাকে সাজা দেওয়ার জন্যই এই সত্য সামনে এনেছেন, যাতে তিনি বেঁচে থেকেও মরে থাকতে পারেন। ওনার মমতা এখন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যেখানে একদিকে ছিল অধিকার আর অন্যদিকে গভীর টান। জমিদার বিজয় সেন কানাই দাসকে অনেক বড় অঙ্কের টাকার প্রস্তাব দিলেন, যাতে তারা চুপচাপ শহর ছেড়ে চলে যায় আর সমীর ওনার কাছে থেকে যায়। যখন সমীর এই কথা জানতে পারল, তখন সে প্রথমবার নিজের আসল বাবার বিরুদ্ধে আওয়াজ তুলল আর ওনার সম্পদ প্রত্যাখ্যান করল। সে বলল যে বাবা নিজের ছেলেকে কিনতে চায়, সে কখনো তার সম্মান পেতে পারে না, চাহে তার শরীরে ওনারই রক্ত কেন না থাকুক। এই অপমান জমিদারের জন্য কোনো গভীর ক্ষতের মতো ছিল, যা ওনার অহংকারকে চুরমার করে দিল। হাসপাতালের সেই পুরনো ঘরের স্মৃতি এখন জমিদার আর প্রমীলাকে তাড়া করছিল, যেখানে তারা নার্স সুনন্দাকে পুরস্কার দিয়েছিলেন। তারা এখন বুঝতে পারলেন যে নিজেদের খুশির জন্য যে নার্সের লোভকে তারা প্রশ্রয় দিয়েছিলেন, সেই তাদের জীবনকে একটা তামাশা বানিয়ে দিয়েছে।
তারা প্রায়ই ওই রাতটিকে মনে করে কাঁদতেন যখন তারা প্রথমবার নিজের উত্তরাধিকারীকে কোলে নিয়েছিলেন, যে বাস্তবে অন্য কারোর বাচ্চা ছিল। ২০ বছরের সেই সোনালি স্মৃতি এখন এক বিষাক্ত নাগিনীর মতো ওনাদের প্রতি মুহূর্তে দংশন করছিল। মেঘনার ঘাটে হওয়া আরতিতেও এখন সেই প্রশান্তি ছিল না, কারণ সেখানেও আলোচনার বিষয় কেবল এই দুই পরিবারের ট্র্যাজেডি ছিল। সাধু সন্তদের কথা ছিল যে এসবই কর্মের খেলা, আর যা বুনেছে তাই কাটতে হবে, তা এই জন্মে হোক বা পরের জন্মে। চাঁদপুরের গলিতে নিস্তব্ধতা তো ছিল, কিন্তু তা কোনো বড় তুফান আসার পূর্ব সংকেতের মতো ডরালো আর ভারী লাগছিল। প্রত্যেকেই দেখতে চাইছিল যে এই কাহিনী কোন দিকে মোড় নেয় আর কে বিচার পায়। পূর্ণিমার রাত ঘনিয়ে আসছিল, আর দুই বাড়িতেই প্রার্থনার ধুম চলছিল, যেখানে সবাই নিজের মতো করে শান্তির ভিক্ষা চাইছিল। সমীর ঠিক করেছিল যে সে নিজের শর্তে বাঁচবে, অন্যদিকে রাহুল নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিয়েছিল। প্রমীলা আর লতিকা গোপনে মেঘনায় ২টি প্রদীপ ভাসিয়ে দিলেন, আর কামনা করলেন যে তাদের বাচ্চারা যেন সেই সুখ পায় যার তারা হকদার। ওই রাতে আকাশে চাঁদ অর্ধেক ছিল, যেন সেও এই অসম্পূর্ণ উপাখ্যানের এক নির্বাক সাক্ষী হচ্ছিল। জমিদার বিজয় সেন নিজের লাঠিটি তাকে তুলে রেখে দিয়েছিলেন, কারণ এখন তিনি বুঝতে পেরেছিলেন যে শক্তি দিয়ে সবকিছু জেতা যায়, কিন্তু ভালোবাসা নয়। তিনি রাতভর বসে নিজের জীবনের সিদ্ধান্তের ওপর বিচার করলেন, আর প্রথমবার নিজের কঠোর জমিদার হওয়ার মুখোশটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি এখন কেবল একজন বাবা হতে চাইছিলেন, কিন্তু বিড়ম্বনা এই যে ওনার কাছে ২ ছেলে হয়েও একজনের উপরও পূর্ণ অধিকার ছিল না। নিয়তির মার সবথেকে মারাত্মক ছিল, যা ওনার অস্তিত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। চাঁদপুরের সেই সকালটি সাক্ষাৎ মোক্ষের মতো লাগছিল, যেখানে সূর্যের প্রথম রশ্মি মেঘনার জলকে এক দিব্য স্বর্ণালী রঙে রাঙিয়ে দিয়েছিল। রাহুল আর সমীর ঘাটের সিঁড়িতে একসাথে বসেছিল। তাদের মধ্যে এখন কোনো পর্দা ছিল না, কেবল ছিল এক গভীর আর পবিত্র বোঝাপড়া। তারা জানত যে এখন সেই সময় এসে গেছে যখন তাদের দুনিয়ার সামনে নিজেদের নতুন পরিচয়কে পূর্ণ মর্যাদার সাথে স্বীকার করে নিতে হবে। বাতাসে চন্দনের সুবাস মিশেছিল, যা শান্তি আর নতুন শুরুর এক পরিষ্কার সংকেত দিচ্ছিল। রাহুল গত কয়েকদিনে যে দারিদ্র্য দেখেছিল তা তার অহংকারের অবশিষ্টাংশকেও পুরোপুরি ধুয়ে মুছে দিয়েছিল। সে দেখল কানাই দাস কীভাবে নিজের ছেঁড়া জামা সত্ত্বেও অন্যের সাহায্যের জন্য সবসময় তৈরি থাকতেন। সে বুঝতে পারল যে আসল ধনসম্পদ সিন্ধুকে নয়, বরং সেই হৃদয়ে থাকে যা অন্যের দুঃখে কেঁদে ওঠে। রাহুল নিজের হাতের ফোসকাগুলোকে গর্বের সাথে দেখল, কারণ এই ফোসকাগুলো তার নতুন আর সত্য পরিচয়ের সাক্ষী ছিল, যা সে নিজে অর্জন করেছে। সমীর ও প্রাসাদের একাকিত্বে এটা অনুভব করল যে ক্ষমতার সুখ খুব ফাঁপা হয় যদি তার পেছনে ভালোবাসার ভিত্তি না থাকে। সে জমিদার বিজয় সেনকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিল, যেখানে শক্তির অর্থ অন্যকে দাবিয়ে রাখা নয়, বরং তাদের ওপরে তোলা। সমীর পরিষ্কার বলে দিয়েছিল যে সে প্রাসাদে তখনই থাকবে যখন তাকে তার মাঝি মা বাবার সেবা করার পূর্ণ অনুমতি দেওয়া হবে। তার এই জেদি স্বভাব জমিদারকে এটা ভাবতে বাধ্য করল যে রক্তের পবিত্রতার চেয়েও বেশি সংস্কারের শুদ্ধতা গুরুত্ব রাখে। পার্ট 11। জমিদার বিজয় সেন, যিনি কখনো ঝুঁকতে জানতেন না, আজ নিজের বড় গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই কানাই দাসের শুরু গলিতে পৌঁছলেন। ওনার হাতে কোনো অস্ত্র বা লাঠি ছিল না, বরং তিনি নিজের সাথে মেঘনা জল আর ফুল নিয়ে এসেছিলেন। যখন তিনি কানাই দাসের ঝুপড়ির সামনে দাঁড়ালেন, তখন পুরো মহল্লায় নিস্তব্ধতা নেমে আসল। জমিদার নিজের চোখে অনুতাপের জল নিয়ে কানাই দাসের হাত ধরে নিলেন, আর ওনার ব্যবহারের জন্যে ক্ষমা চাইলেন। এই দৃশ্য চাঁদপুরের ইতিহাসে এক মহান বিপ্লবের মতো নথিভুক্ত হয়ে গেল। প্রমীলা আর লতিকা মিলে ঠিক করলেন যে তারা এখন ২ আলাদা মা নয়, বরং একই পরিবারের অংশ হয়ে থাকবেন। তারা নিজেদের মমতাকে কোনো এক ছেলের মধ্যে সীমাবদ্ধ রাখার বদলে ২ সন্তানকেই সমান ভালোবাসা দেওয়ার সংকল্প নিলেন। প্রতিটি উৎসব এখন ২ বাড়িতে একসাথে পালিত হতে লাগল, যেখানে রেশমি শাড়ি আর সুতির কুর্তার কোনো ভেদাভেদ থাকল না। তারা দুজনে সমাজকে দেখালেন যে যদি মন বড় হয় তবে সবথেকে কঠিন পরিস্থিতিতেও সামঞ্জস্য আর ভালোবাসার পথ অনায়াসেই বেরিয়ে আসতে পারে। রাহুল নিজের তুলিতে এখন এক নতুন রং দিয়েছিল, যা কেবল প্রাসাদের বিনোদনের জন্যে নয়, বরং গলির শান্তির জন্যে ছিল। সে এমন এক শিল্পবিদ্যালয় খুলল যেখানে ধনী আর গরিব বাচ্চারা একসাথে বসে শিল্পের সাধনা করত। তার ছবিতে এখন আর সেই কষ্ট ছিল না যা কখনো একাকিত্ব দিত, বরং তাতে সেই গভীরতা ছিল যা জীবনের তিতো অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। তার ছবিগুলো এখন মেঘনার তটে প্রতিধ্বনিত হতো,
যা প্রতিটি শ্রোতার মনে শান্তি আর সান্ত্বনা প্রদান করত। সমীর নিজের শিক্ষার ব্যবহার করে মাঝিদের জন্য একটি সমবায় সমিতি বানাল, যাতে তারা তাদের কাজের সঠিক দাম পেতে পারে আর মহাজনদের কবল থেকে বাঁচতে পারে। সে জমিদার বিজয় সেনের প্রভাব ব্যবহার করে শহরের নতুন স্কুল আর হাসপাতাল খুলিয়ে দিল, যেখানে জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হতো না। সমীর বাস্তবে ওই বংশের উত্তরাধিকারী প্রমাণিত হল, যে সমাজসেবাকে নিজের ধর্ম বলে মেনে নিয়েছিল। তার বুদ্ধি আর জমিদারের শক্তি মিলে এক বড় পরিবর্তন আনছিল। নার্স সুনন্দার ওই পুরনো ডায়েরিটি মেঘনার ঢেউয়ে ভাসিয়ে দেওয়া হল, যাতে ওই রহস্য আর ওই অপরাধ চিরকালের জন্য বিদায় নেয়। মানুষ তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ তার দ্বারা করা ওই পাপ শেষ পর্যন্ত দুই আলাদা জগৎকে এক করে দিয়েছিল। যদি ওই অদলবদল না হতো, তবে হয়তো জমিদারের অহংকার কখনো ভাঙত না, আর কানাই দাসের ছেলে কখনো নিজের প্রতিভাকে দুনিয়ার সামনে আনতে পারত না। কর্মের গতি বাস্তবে খুব বিচিত্র আর ন্যায়নিষ্ঠ হয়, যা শেষে সব কিছু ঠিক করে দেয়। চাঁদপুরের গলিতে এখন রাহুল আর সমীরের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো, যা মানুষ মেঘনা পদ্মা সংস্কৃতির নতুন রূপ বলে মানত। তারা দুজনে প্রায়ই বিকেলে ঘাটে বসত আর নিজেদের শৈশবের ওই স্মৃতিগুলো শেয়ার করত, যা এখন এক সোনালী স্বপ্নের মতো লাগত। তাদের এই নিয়ে কোনো আক্ষেপ ছিল না যে তাদের শুরুটা ভুল হয়েছিল, কারণ তাদের শেষটা খুব সুখী আর সার্থক ছিল। তারা প্রমাণ করে দিল যে মানুষ নিজের জন্ম দিয়ে নয়, বরং নিজের বেছে নেওয়া কর্ম দিয়ে মহান হয়। পর্ব ১৩। সময় বয়ে গেল, আর জমিদার বিজয় সেন নিজের পাগড়ি সমীরের মাথায় রেখে দিলেন। কিন্তু সমীর ওই পাগড়ির সম্মান, সেবা আর ন্যায় দিয়ে আরও বাড়িয়ে দিল। রাহুল কানাই দাসের নৌকো কখনো বন্ধ হতে দেয়নি। সে আজই কখনো সখনো সেখানে বসে দড়ি বাইত, যাতে সে নিজের শেকড়ের সাথে যুক্ত থাকতে পারে। ওই দুই পরিবারের মাঝখানের ভালোবাসা এখন এমন এক উদাহরণ হয়ে গিয়েছিল, যা প্রজন্ম পর্যন্ত মনে রাখা হবে। বিধাতার ওই খেলা, যা এক অপরাধ থেকে শুরু হয়েছিল, এক মহান ত্যাগে শেষ হল। আজও যখন চাঁদপুরে দেবোৎসব পালন করা হয়, তখন জমিদারের প্রাসাদ আর কানাই দাসের ঝুপড়ি একই সারির প্রদীপে জকমক ভরে ওঠে। মেঘনার ঢেউ এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী শোনাতে থাকবে, যে কিভাবে এক নার্সের ছোট্ট একটি ভুল সমাজের বড় বড় বন্ধনকে চিরকালের জন্য ভেঙে দিল। ভালোবাসা, ত্যাগ আর সত্যের জয় সব সময় হয়, তবে মানুষকে নিজের ভেতরের ভালোত্বকে জীবিত রাখতে হবে। এই কাহিনী কেবল দুই বাচ্চার নয়, বরং মানবতার সেই জয়ের, যা প্রতিটি অন্ধকারকে মুছে দেয়। কানাই দাস আর লতিকা এখন বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু ওনাদের চোখে সেই সন্তোষ ছিল, যা কেবল একটি সফল জীবনের পরেই পাওয়া যায়। তারা দেখলেন যে তাদের দুই ছেলেই সমাজের ভালো করছে, আর ওনাদের কাছে হারানোর জন্য এখন আর কিছুই ছিল না। প্রমীলাও নিজের জীবনের শেষ বছরগুলোতে সেই পরম সুখ পেলেন, যা তিনি কেবল একজন মা হওয়ার সুবাদে পেয়েছিলেন। ওই চারজন মুরব্বির জন্য রাহুল আর সমীর ওনাদের চারটি চোখের মতো ছিলেন, যারা সবসময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকত। নিয়তি নিজের চক্র পূর্ণ করে নিয়েছিল, আর যে ধুলো উড়েছিল তা এখন শান্ত হয়ে গিয়েছিল। পার্ট 14। চাঁদপুরের ওই পুরনো প্রাসাদ এখন কেবল ক্ষমতার প্রতীক রইল না, বরং তা এখন করুণা আর ন্যায়ের কেন্দ্রে পরিণত হল। সমীর ওখানকার দেয়ালে লেখা পুরনো আর রক্ষণশীল নিয়মগুলো মুছে মানবতার নতুন বার্তা লিখিয়ে দিয়েছিল। রাহুল নিজের ছবিগুলোতে এই পুরো সংগ্রামকে গেঁথে দিয়েছিল, যা আগামী প্রজন্মকে এই শিক্ষা দিত যে সত্য কখনো লুকানো থাকে না। শেষ দৃশ্যে দুই পরিবার মেঘনা আরতিতে একসাথে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। মন্ত্রের ধ্বনি আর ঘণ্টার আওয়াজের মাঝে রাহুল আর সমীর একে অপরের হাত ধরে রেখেছিল। তারা জানত যে আগামী দিন চ্যালেঞ্জে ভরা হতে পারে, কিন্তু যতক্ষণ তারা একসাথে আছে, কোনো তুফানই তাদের নাড়াতে পারবে না। তাদের এই একতাই ছিল ওই কর্মের সবথেকে বড় পুরস্কার, যার জন্য তারা এত লম্বা আর কঠিন যাত্রা পার করেছিল। সত্যি, ঈশ্বরের লীলা অপরূপ আর বন্দনীয়। এইভাবে যে ভুল বছরের পর বছর আগে এক বন্ধ ঘরে হয়েছিল, তা পুরো দুনিয়ার সামনে এক নতুন আলো ছড়িয়ে দিল। সমাজের ফাঁপা মাপকাঠি ধসে গেল, আর কেবল তাই রইল যা শাশ্বত: ভালোবাসা আর পারস্পরিক সম্মান। চাঁদপুরের সকাল আজও ততটাই সুন্দর, কিন্তু এখন তা ওই দুই বাবা আর দুই মায়ের বলিদানের সাক্ষীও বটে। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মোড়ে সত্যের